সংরক্ষণশীল বলের সংজ্ঞায় বলা হচ্ছে যে বল দ্বারা কোনো বস্তুর উপর মোট কাজের পরিমাণ শূন্য হবে তাকে সংরক্ষণশীল বল বলে। অর্থাৎ একটা বস্তু যদি নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয় তো ওই বস্তুর উপরে একটা বল কাজ করে, এটা হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল দ্বারা এখানে আমরা দেখতেছি কাজের পরিমাণ শূন্য হয়। তাহলে অভিকর্ষ বলের দ্বারা কাজের পরিমাণ কিভাবে শূন্য হয়? ধরলাম এটা এ বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু। তো এ থেকে বিতে পৌঁছাতে ধরলাম সে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু আসবে মাইনাস এমজিএইচ, অভিকর্ষের বিপরীতে, এই জন্য মাইনাস। এবার বি থেকে সিতে আসতে কৃত কাজ ডাব্লিউ টু প্লাস এমজিএইচ। তাহলে এখানে মোট কাজ শূন্য, অর্থাৎ মোট কাজ শূন্য আছে। একটা বস্তু নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়েছিল, আবার উপর থেকে নিচে আসছে, অর্থাৎ যে বিন্দু থেকে মারা হয়েছিল সেই বিন্দুতেই ফিরে আসছে, অর্থাৎ পূর্ণ চক্র সম্পূর্ণ করছে। তো পূর্ণ চক্রে এখানে কৃত কাজের পরিমাণ শূন্য হচ্ছে। তো পূর্ণ চক্রে কৃত কাজের পরিমাণ যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে ওই বস্তুর উপর ক্রিয়াশীল বলটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল। অর্থাৎ ওই বস্তুর উপর সংরক্ষণশীল বল ক্রিয়া করে, অর্থাৎ যে বল দ্বারা কাজের পরিমাণ শূন্য হয় সেটা সংরক্ষণশীল বল, আর যে বল দ্বারা কাজের পরিমাণ শূন্য হবে না সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল, কারণ এই বস্তুর উপর অভিকর্ষ বল ক্রিয়া করে এবং এক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য। আর অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। যেমন টেবিলের উপরে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে আনলাম, আবার বি থেকে যদি তাকে এ বিন্দুতে আনা হয়, এটা বি বিন্দু, তো বি থেকে আবার পরে বস্তুটাকে এ বিন্দুতে আনা হচ্ছে। তো এ থেকে বিতে আসতে বস্তুটির উপর যে কৃত কাজ ডাব্লিউ ওয়ান সমান সমান এফএস। এক্ষেত্রে মাইনাস হবে, কারণ এক্ষেত্রে ঘর্ষণ বল ক্রিয়া করে। ঘর্ষণ বল বস্তুর উপরে এখানে ঘর্ষণ বল ক্রিয়া করতেছে। তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু মাইনাস এফএস। আবার বি থেকে যদি এতে আসছে তখন কৃত কাজ হবে মাইনাস এফএস। তাহলে মোট কাজ হচ্ছে মাইনাস টু এফএস। মোট কাজের পরিমাণ মাইনাস টু এফএস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি এ থেকে বিতে আসে, বি থেকে এতে, মোট কাজের পরিমাণ শূন্য হয় না, অর্থাৎ মোট কাজের পরিমাণ ঋণাত্মক হয়। মোট কাজের পরিমাণ ঋণাত্মক হলে বুঝতে হবে যে বস্তুটির উপর অসংরক্ষণশীল বল ক্রিয়া করে, অর্থাৎ যে ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য হবে না সেক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বলটাকে অসংরক্ষণশীল বল বলা হবে। এর উদাহরণ আছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল দ্বারা এখানে কাজের পরিমাণ শূন্য হয় না, সুতরাং ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ। এরপরে এইখানে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র পালিত হয় কিভাবে? যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রটা হচ্ছে কোনো বস্তুর উপর যখন সংরক্ষণশীল বল ক্রিয়া করবে তখন বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, অর্থাৎ বিভব শক্তি, যান্ত্রিক শক্তি মানে কি বিভব শক্তি প্লাস গতিশক্তি, এই দুটো শক্তি সর্বদা সংরক্ষিত থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। এই বস্তুটার উপর সরল দোলক বা দোলনা, এর উপরে একটা বল কাজ করে, এটা হচ্ছে অভিকর্ষ বল। আর অভিকর্ষ বল আমরা জানি সংরক্ষণশীল বল। তো এই বস্তুর উপর সংরক্ষণশীল বল ক্রিয়া করতেছে, অর্থাৎ সে যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মানবে, অর্থাৎ তার ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি সর্বদা একই থাকবে। অর্থাৎ এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি যা হবে বি বিন্দুতে সেটাই হবে, সি বিন্দুতেও বিভব শক্তি গতিশক্তির সমষ্টি, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি একই থাকবে সব জায়গায়। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী লেখা যায় ইউআই প্লাস কে আই সমান সমান ইউএফ প্লাস কেএফ। অর্থাৎ প্রাথমিক অবস্থায়, ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি যা হয়, ফাইনাল অর্থাৎ চূড়ান্ত অবস্থায় মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তির সমষ্টি তাই হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব প্রথমে সরল দোলকের ক্ষেত্রে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আমরা নির্ণয় করব। তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তিকে ই দ্বারা প্রকাশ করে, তাহলে ইসি সমান সমান আসে ইউসি প্লাস এসি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে সি বিন্দুতে
এখানে সি বিন্দুতে তার ওজন সোজা নিচের দিকে ক্রিয়া করে। সি বিন্দুতে যখন সে আসে তখন তার বেগটা কী হবে? বেগটা শূন্য, কারণ সে এভাবে দোলে প্রতিনিয়ত। তো এই মাথায় যাওয়ার পরে তার বেগটা শূন্য হয়ে যাচ্ছে সি বিন্দুতে, অর্থাৎ বেগ শূন্য হলে গতিশক্তি শূন্য। তাহলে সি বিন্দুতে গতিশক্তি শূন্য, তাহলে সি বিন্দুতে আছে মূলত কি? বিভব শক্তি। আর বিভব শক্তি নির্ণয়ের সূত্র কি? mgh। তাহলে এখানে বিভব শক্তি নির্ণয়ের সূত্র mgh। তাহলে এখানে h এর মান আমরা এইভাবে নির্ণয় করব। বস্তুটা ছিল এ বিন্দুতে, ভূমি এ বিন্দু এখানে ভূমি হিসেবে কাজ করবে, সে যাচ্ছে সি বিন্দুতে। তাহলে সে কি পরিমাণ উচ্চতায় আসছে? বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি একটা বস্তু যখন নিচ থেকে উপরে ওঠে তখন তার ভিতরে বিভব শক্তি জমা হয়। আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় নিচ থেকে হিসাব করা হয়। তাহলে এখানে এইচ এর মান হবে am। প্রথমে ছিল এ বিন্দু, পরে আসে সি বিন্দু, তার উচ্চতা আছে am। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি আমরা পালাম mgam। এরপর বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, একইভাবে আমরা যদি বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি নির্ণয় করি, তো ইবি সমান আসবে ইউবি প্লাস কেবি। ইবি সমান ইউবি প্লাস কেবি। তাহলে ইউবি মানে কি? ইউবি মানে হচ্ছে বিভব শক্তি mgh, কেবি হচ্ছে আমরা জানি গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে বিভব শক্তির বেলায় যখন বি বিন্দুতে আছে, ভূমি থেকে কত উপরে আছে? এইচ এর মান হবে সেটা, ভূমি থেকে an পরিমাণ উপরে আছে। তাহলে এখানে হবে mgAn প্লাস হাফ এম এই ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার বা ভি নট স্কোয়ার প্লাস 2gh। তো এখানে বি বিন্দুতে যখন তার বেগটা শেষ বেগ, আর সি বিন্দু যখন ছিল ওই বেগটা হবে আদি বেগ। তো আদি বেগ শূন্য ছিল, সি বিন্দুতে তার বেগটা শূন্য ছিল, তাহলে ভি স্কোয়ার সমান আমরা জানি 2gh লেখা যায়। তাহলে 2g, এখানে এইচ মানে কি? উচ্চতা। তাই উচ্চতা কোন উচ্চতা? সি থেকে আসছে বিতে, তাহলে উচ্চতা হচ্ছে এখানে হবে mn। তাহলে 2 কাটা যাচ্ছে, তাহলে এখানে আসতেছে mg কমন নিলে an প্লাস mn। এবার আমরা যদি দেখি an এবং mn এ দুটো যোগ করা হয় তাহলে আসে am। সি বিন্দুতে মোট শক্তি যা পেলাম, বি বিন্দুতে মোট শক্তি তাই, mgam, দুই ক্ষেত্রে mgam। এরপরে এ বিন্দুর ক্ষেত্রে যদি হিসাব করা হয় মোট শক্তি, এ বিন্দু ভূমিতে আছে, এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি আমরা নির্ণয় করব। তাহলে এখানে আসবে ইএ সমান সমান আসবে ইউএ প্লাস কে এ। তাহলে এ বিন্দু ভূমিতে আছে, তাহলে ভূমিতে থাকলে বিভব শক্তি শূন্য, উচ্চতা শূন্য, বিভব শক্তি শূন্য, mgh। উচ্চতা শূন্য হলে বিভব শক্তি শূন্য। এবার হাফ এম বি স্কোয়ার, তার যে বেগ এখান থেকে যখন আসবে এই জায়গায় তখন একটা বেগ থাকবে। এবার ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ আদি বেগ শূন্য, তার এখানে আসতেছে 2gh। তো এখানে এইচটা আসলে কি? উচ্চতা। তা প্রথমে ছিল সে সি বিন্দুতে, পরে আসছে এ বিন্দু, তাহলে উচ্চতা সে কি পরিমাণ উচ্চতা অতিক্রম করছে? এম পরিমাণ। তাহলে এম 2 কাটা যাচ্ছে, আসতেছে mgam। এটা হচ্ছে ই এর মান, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি, তিনটা শক্তি সমান হবে, অর্থাৎ এ সমান আসবে ইবি, এ সমান ইবি সমান সমান ইসি। অর্থাৎ এ বিন্দুর মোট যান্ত্রিক শক্তি, বি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি, সি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি একই। অর্থাৎ সরল দোলক যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্য সূত্র মেনে চলে।